আসসালামু আলাইকুম। কেমন আছো শিক্ষার্থী বন্ধুরা? কেমন আছো তোমরা? কেমন আছো তোমরা? ভালো আছো? আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। তো দ্রুত জয়েন হয়ে যাও আর আমাকে একটু বলো যে আমাকে ঠিক মতো দেখা যাচ্ছে কিনা এবং আমাকে ক্লিয়ার ভাবে শোনা যাচ্ছে কিনা আমার কথাগুলা। ঠিক আছে, আমাকে একটু জানাও। কেমন আছো তোমরা? সবাই ভালো আছো? আসসালামু আলাইকুম। হ্যাঁ, আরমান হোসাইন বলেছেন আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম আরমান। সবাই একটু বন্ধুদেরকে মেনশন দিয়ে দাও যে অর্থনীতি ক্লাসটি শুরু হয়ে যাচ্ছে। অর্থনীতি ক্লাসটি কি শুরু হতে যাচ্ছে, সবাই একটু জানিয়ে দাও। আমি তোমাদের জন্য একটু 2 মিনিট ওয়েট করলাম। হাজীগঞ্জ থেকে বলছি। ও, তাহলে তো আমার বাসার পাশে। আমার বাসা হচ্ছে চাঁদপুর, তো চাঁদপুরের পাশেই। আপনি কেমন আছেন আপু? হ্যাঁ, আবু দার বলছে আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ ভালো। বন্ধুদেরকে একটু মেনশন দিয়ে দাও, বন্ধুদেরকে জানিয়ে দাও যে অর্থনীতি ক্লাসটি শুরু হতে যাচ্ছে। অর্থনীতি ক্লাসটি শুরু হয়ে যাচ্ছে, সবাই একটু বন্ধুদেরকে জানিয়ে দাও। আরমান বলেছেন আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ। বন্ধুদেরকে একটু মেনশন দিয়ে দাও, শেয়ার দিয়ে দাও, জানিয়ে দাও যে অর্থনীতি ক্লাসটি শুরু হতে যাচ্ছে। আচ্ছা, সবাই একটু জয়েন হয়ে যাও, জয়েন হয়ে যাও। আচ্ছা, কি ক্লাস করো? আচ্ছা, আজকে আমাদের টপিক কি? আজকে আমাদের টপিক হচ্ছে নবম অধ্যায়। কি নবম অধ্যায়? অনেকেই মনে হয় এই অধ্যায় থেকে কোশ্চেনের অ্যানসার দিবে। যদি অধ্যায় থেকে সিকিউ অ্যানসার নাও করো, এমসিকিউ কিন্তু করতে হবে। সিকিউ অ্যানসার না করলে এমসিকিউ কিন্তু তোমাকে ছাড়বে না। এমসিকিউ কিন্তু তোমাকে ছাড়বে না। আমি কি বললাম? এমসিকিউ তোমাকে ছাড়বে না। এটা যদি কেউ স্কিপ করতে চাও যে নবম অধ্যায় আমি পড়বো না, কিন্তু এমসিকিউ তোমাকে ছাড়বে না। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? বাসা আনন্দ। আপনার ক্লাস করতে অনেক ভালো হচ্ছে। এ 28 তারিখে। আচ্ছা, ওকে 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 ওকে। আচ্ছা, এখন হচ্ছে সবাইকে বন্ধুদেরকে একটু জানিয়ে দাও। আরমান, আমি তোমার কথা বুঝতে পেরেছি। তারপরে হচ্ছে মাহফুজ বলেছে, তারপরে হচ্ছে সৌরভ বলেছে। হ্যাঁ, এখন একটু বন্ধুদেরকে জানিয়ে দিতে হবে, যেহেতু আজকে একটা অড টাইমে আসছি, যেহেতু আমি 11টায় আসছি। সবার ক্লাসগুলো যেমন এই যে আমাদের যেই কোর্স ইয়াটা হচ্ছে, যে লাইভ ক্লাসটা হচ্ছে, লাইভ ক্লাস ফ্রি লাইভ ক্লাসগুলো হচ্ছে, ওগুলো কিন্তু সবগুলোই হচ্ছে 3টার পরে হইতো। কিন্তু আজকে হচ্ছে আমি সকালে ক্লাসটা নিচ্ছি। তো অনেকেই কিন্তু জানো না, অনেকেই কিন্তু অবহিত নাই। তাই হচ্ছে যে এখন যেহেতু তোমরা জয়েন করছো, বন্ধুদেরকে একটু বলো যে অর্থনীতি ক্লাসটি শুরু হয়ে যাচ্ছে। আমি কি ওয়েট করবো একটু তোমাদের জন্য, নাকি শুরু করে দেব? আচ্ছা, একটু মেনশন দাও। এই তো সাকওয়াত অনেকজনকে মেনশন দিয়েছে। কুমিল্লা থেকে বলছি। হ্যাঁ, আমার বাড়ির পাশেই কুমিল্লা, আমার প্রতিবেশী। তাহলে অন্তরা, তুমি হচ্ছে আমার বাড়ির প্রতিবেশী। আরমান বলছে ম্যাম সব ফ্রেন্ড সায়েন্সের, সরি মেনশন দিতে পারলাম না। আচ্ছা, ফ্রেন্ড সায়েন্সের হলো কোনো, আমার মনে হচ্ছে যে তুমি তোমার হচ্ছে যে ভালো একটা রেজাল্ট আসবে, বুঝছো? ভালো একটা রেজাল্ট আসবে, মানে অর্থনীতিতে A+ আসবে আরমান। আচ্ছা, আজ পড়ো দেখে তো এমন না যে আসবে না ক্লাস। ওকে, এটা আমি কি বললাম যে এমসিকিউ কিন্তু ছাড়বে না তোমাকে। এমসিকিউ কিন্তু ছাড়বে না তোমাকে। নবম অধ্যায় থেকে সিকিউ অ্যানসার না করলেও এমসিকিউ তোমাকে ছাড়বে না। ওকে, তাহলে নবম অধ্যায় কি আমাদের পড়া লাগবে? অবশ্যই লাগবে, যেহেতু আমাদের এমসিকিউ ছাড়বে না। এমসিকিউ তোমাকে এখান থেকে একটা না একটা এমসিকিউ আসবে। প্রত্যেকটা অধ্যায় থেকেই কিন্তু এমসিকিউ টাচ করে। যেহেতু টাচ করে, তো নবম অধ্যায় থেকে আমরা সিকিউ পড়লাম না, সিকিউ অ্যানসার করলাম না, সিকিউ অ্যানসারটা করলাম না। ঠিক আছে, এই যে করলাম না, কিন্তু এমসিকিউ করতেই হবে, কারণ আমাদের এমসিকিউর মাধ্যমে কি A+ পাওয়া যাবে। এমসিকিউতে যদি ভালো করো, ধরো 30-এ যদি তুমি 28 পাও, অথবা হচ্ছে 29, অথবা 30-এ 30, অথবা 27, এর বেশি কম পাওয়া যাবে না। ঠিক আছে, যদি এরকম পাও অবশ্যই A+টা আসবে এবং ভালো মার্ক আসবে। শুধু A+ না, খুব ভালো একটা মার্ক আসবে। ওকে, সবাই একটু বন্ধুদেরকে মেনশন দিয়ে দাও।
সবাই একটু বন্ধুদেরকে মেনশন দিয়ে দাও। হ্যাঁ, ইকোনমিক্স আসলেই একটা ইজি সাবজেক্ট বলেছে সাকওয়াত। হ্যাঁ, আসলেই ইজি সাবজেক্ট, কারণ আমি তোমাকে বলি ইকোনমিক্সটা হচ্ছে একটা কিছুটা ম্যাথ টাইপের, যেহেতু ম্যাথে হচ্ছে যে নাম্বার কাটাটা খুব মুশকিল, ঠিক তেমনি ইকোনমিক্সেও নাম্বার কাটালা খুবই মুশকিল, তাই তো? তুমি যা লিখবা তাতেই নাম্বার, যা লিখবা যদি বর্ণনা হয় সেটা একটু ডিটেলস লিখবা, একটু বুঝিয়ে লিখবা, একটু বুঝিয়ে বুঝিয়ে লিখবা, তাহলে কি হবে, এক্সামিনার তোমাকে অনেক ভালো একটা নাম্বার দিবে। ঠিক আছে? আচ্ছা, এখন হচ্ছে ক্লাস শুরু হতে যাচ্ছে, তোমরা বন্ধুদেরকে কিন্তু মেনশন দিচ্ছ না কেন? যেহেতু আজকে 11টায় ক্লাস, সুতরাং একটু বন্ধুদেরকে মেনশন দাও, কারণ তোমাদের বাকি ক্লাসগুলো হচ্ছে যে দুপুরের থেকে শুরু হইতো, যেহেতু আজকে সকালে ক্লাসটা নেওয়া হচ্ছে, বন্ধুদের অনেকেই জানে না, তো এই জন্য তোমরা বন্ধুদেরকে একটু জানিয়ে দাও, ঠিক আছে? আমি কিন্তু তোমরা বললে শুরু করে দেব ক্লাস। তাহলে আমি কি 2 মিনিট ওয়েট করব? 2 মিনিট ওয়েট করি, তারপরে হচ্ছে শুরু করে দেই ক্লাস। ওকে, 2 মিনিট ওয়েট করলাম। আচ্ছা, তোমরা একটু জানাও বন্ধুদেরকে। হ্যাঁ, স্টার্ট করে দেব, শাকিল বলেছে স্টার্ট করেন। আচ্ছা, আমি স্টার্ট করে দিচ্ছি, ঠিক আছে, শুরু করে দিচ্ছি। আসো এখন হচ্ছে পরের প্রথম আমরা যে নবম অধ্যায়, এটার নাম হচ্ছে সামগ্রিক আয় ও ব্যয়, ঠিক আছে? সামগ্রিক আয় ও ব্যয়। তো প্রথম টপিকটা কি, মানে যে জিনিসটা কনফিউজিং থাকে সামগ্রিক আয় এবং ব্যয়তে, সেটা হচ্ছে জিডিপি আর হচ্ছে জিএনপি। এটা হচ্ছে সবচেয়ে বেশি কনফিউজ থাকে, তাই না? যে জিডিপিটা কি আসলে, জিএনপিটা আসলে কি, এটা কনফিউজ থাকে না বলো? একটু বলো, এটা কনফিউশন থাকে না, আমি কি জিডিপি বলবো নাকি জিএনপি বলবো? তো আজকের পর থেকে এই কনফিউজটা সমাধান হয়ে যাবে। দেখো, কোন নির্দিষ্ট সময়, সাধারণত 1 বছরের আর বাংলাদেশের ভৌগোলিক সীমানার মধ্যে, কি বলেছে, ভৌগোলিক সীমানার মধ্যে, জিডিপি মানে কি ভৌগোলিক সীমানার মধ্যে, বাংলাদেশের যে মানচিত্রটা রয়েছে, যেতটুকু আমাদের জায়গা আছে, যেতটুকু ভূখণ্ড আছে, অতটুকুর মধ্যে যদি তাদের চূড়ান্ত দ্রব্য বা সেবা উৎপাদন হয়, যে বাজার মূল্যের যে সমষ্টি, যে যোগফলটা, সেটাই হচ্ছে কি জিডিপি, ঠিক আছে? আর এই পাশে দেখো জিএনপিটা আসলে কি, কোন নির্দিষ্ট সময়, সাধারণত 1 বছরে বাংলাদেশের জনগণের, মানে কি আইডেন্টিটি থাকতে হবে, ন্যাশনালিটি থাকতে হবে। যদি তার ন্যাশনালিটি থাকে, সে বাংলাদেশের বাহিরেও যদি অবস্থান করে, তাহলেও কিন্তু এই জিএনপিতে যোগ হবে। তো কোন নির্দিষ্ট সময়, সাধারণত 1 বছরের বাংলাদেশের জনগণের যে পরিমাণ চূড়ান্ত দ্রব্য বা সেবা উৎপাদন করে, তার বাজার মূল্যের যে সমষ্টি, মানে কি যোগফল বা মোট, সেটাই হচ্ছে কি জিএনপি, কি জিএনপি। তো আমরা জিডিপি আর জিএনপি বুঝে গেছে। জিডিপি হচ্ছে ভৌগোলিক সীমানাটাই হচ্ছে প্রাধান্য। ভৌগোলিক সীমানাটা আসলে কি, ভৌগোলিক সীমানা হচ্ছে বাংলাদেশের মানচিত্র, ঠিক আছে, বাংলাদেশের যে মানচিত্র। ওকে, আর হচ্ছে জিএনপি হচ্ছে বাংলাদেশের জনগণ, মানে হচ্ছে আইডেন্টিটি, ন্যাশনালিটি। হ্যাঁ, ধরো হচ্ছে ওই ন্যাশনালিটি যাদের থাকবে, তাদের সবকিছু যে আয় বা দ্রব্য সামগ্রী যে চূড়ান্ত বাজার মূল্যের যে সমষ্টিটাই, সেটাই হবে জিএনপি। ওকে, ক্লিয়ার? জিডিপি আর জিএনপি, আমার মনে হয় আর কোনো প্রবলেম থাকার কথা না। তাহলে আমরা তাও প্রবলেমটা সলভ করার জন্য আমি আরেকটি পয়েন্ট দিছি, দেখো, ভৌগোলিক সীমানা প্রাধান্য। কি ভৌগোলিক সীমানা প্রাধান্য, আমরা কিন্তু এটার মাধ্যমেই মনে রাখতে পারবো যে ভৌগোলিক সীমানা প্রাধান্য মানেই কি জিডিপি, ঠিক আছে? ওকে, আর হচ্ছে জনগণ, জনগণ আবার এভাবেও মনে রাখতে পারো, যেহেতু এটা ট্রিক্স তোমাদের শিখিয়ে দেই, এটা হচ্ছে জিএনপি তে এন আছে, এন আছে, এন মানে কি ন্যাশনালিটি, ঠিক আছে? আমরা ভাববো যে ন্যাশনালিটি মানে কি জনগণ প্রাধান্য হবে, আর জিডিপি তে ডি হচ্ছে ডোমেস্টিক, মানে ভৌগোলিক, ভৌগোলিকটা হচ্ছে প্রাধান্য পাবে। ওকে, তাহলে কি ভৌগোলিক সীমানা প্রাধান্য পাবে। আমরা কিন্তু নাম দেখেই বুঝতে পারবো, জিডিপি তে জিডি যেহেতু আছে, তাহলে কি ভৌগোলিক সীমানা প্রাধান্য পাবে। জিএনপি তে যেহেতু এন আছে, তাহলে কি সেটা হচ্ছে জনগণের কথাটা প্রাধান্য পাবে। অবশ্যই মনে হয় ক্লিয়ার হয়ে গেছো তোমরা। ক্লাস কখন শুরু হলো? 5 মিনিট আগে, বেশিক্ষণ হয় নাই, বুঝছো? ক্লাস কখন শুরু হলো, বেশিক্ষণ হয় নাই। তুমি তোমাদের বন্ধুদেরকে একটু মেনশন দিয়ে দাও, যেহেতু আজকে একটু অড টাইমে ক্লাস হচ্ছে, একটু মেনশনটা দিয়ে দাও, 11টায় ক্লাস হচ্ছে তো এই জন্য মেনশন দিয়ে দাও। ওকে, আচ্ছা, এখন দেখো যে জিডিপি তে কি বাংলাদেশের অর্থনৈতিক শক্তি কি আকার নির্দেশ করে, কি অর্থনৈতিক যে শক্তিটা বাংলাদেশের, মানে কি ভৌগোলিক সীমানার যে আকার, মানে কতটুকু ভালো কি অর্থনীতি আছে, যে শক্তি, সেটা কিন্তু জিডিপি তে নির্দেশ
হয়। ওকে, আর বাংলাদেশের অর্থনীতির শক্তির বাংলাদেশের জনগণ মানে বাংলাদেশের মানুষ কোথায় কোথায় অবদান রাখছে অর্থনীতির ক্ষেত্রে সেটা নির্দেশ করে। কোথায়? জিএনপি তে। যেহেতু কি এন আছে আমাদের মাথায় কি রাখতে হবে, যেহেতু এন সেটা কি ন্যাশনালিটি, ন্যাশনালিটি মানে কি বাংলাদেশের জনগণের কথাটাই ইম্পর্টেন্ট। ওকে, আর হচ্ছে জিডিপি তে ডোমেস্টিক, সো ডোমেস্টিক হচ্ছে যে ভৌগোলিক, ওই ভৌগোলিক সীমাটাই হচ্ছে ইম্পর্টেন্ট। ওকে, আচ্ছা এখন দেখো বাংলাদেশে কর্মরত ফরেনারের আয় কি জিডিপি তে যুক্ত হয়? এখন ভাবতাছো ফরেনারটা কিভাবে বিদেশিতে জিডিপি তে যুক্ত হয়, কারণ তারা হচ্ছে ভৌগোলিক সীমানা মানে বাংলাদেশের ভিতরে অবস্থান করছে, তাই সে ফরেনার হোক যাই হোক না কেন তার যে অর্থনৈতিক যে আয়টা সেটা কি জিডিপি তে যুক্ত হবে। ক্লিয়ার? তাহলে কি জিডিপি তে যুক্ত হবে। তারপর হচ্ছে দেশে কর্মরত ফরেনের আয় জিএনপি তে যুক্ত হয় না কেন? দেশে কর্মরত কারণ তারা কি বাংলাদেশি, ফরেনার কি বাংলাদেশি, তো যেহেতু জিএনপি তে ফরেনারদের কথা মানে বাংলাদেশিটা ইম্পর্টেন্ট মানে জনগণটা ইম্পর্টেন্ট, তাহলে কি সে হচ্ছে এখানে যুক্ত হবে না। তো আমরা মনে হয় ক্লিয়ার হয়ে গেছি যে বাংলাদেশে কর্মরত ফরেনারতে যুক্ত হওয়ার কারণ কি, সেটা হচ্ছে ভৌগোলিক সীমানার মধ্যে অবস্থান করছে। আর জিডিপি তে যুক্ত না হওয়ার কারণ কি, সে বাংলাদেশি না। ক্লিয়ার? আচ্ছা এখানে বলছে বিদেশে কর্মরত বাংলাদেশিদের আয় কি যুক্ত হয় না, ঠিক আছে। কারণ কেন যুক্ত হয় না, কারণ সে ভৌগোলিক সীমানার বাহিরে। যদি বিদেশে কেউ থাকে, তোমাদের চাচা মামা যদি থাকে, তো ওদের আয়টা কিন্তু জিডিপি তে যুক্ত হবে না, কারণ সে ভৌগোলিক সীমানার বাহিরে অবস্থান করছে। ধরো তোমাদের চাচা মামারা কেউ আমেরিকা থাকে, কেউ হচ্ছে সৌদি আরব থাকে, এক এক জায়গায় এক একজন থাকে। সৌদি আরবে যারা থাকে বাংলাদেশি তারা কিন্তু ন্যাশনালিটি আছে, সে বাংলাদেশি, ঠিক আছে, কিন্তু তাও তার আয়টা জিডিপি তে যুক্ত হবে না, তার আয়টা জিএনপি তে যুক্ত হবে, কারণ সে হচ্ছে যে বাংলাদেশি হওয়ার কারণে সে জিএনপি তে, কিন্তু জিডিপি তে হওয়ার না কারণ হচ্ছে সে ভৌগোলিক সীমানার বাহিরে অবস্থান করে, তার দেশের যে যে সীমানা ওটার বাহিরে অবস্থান করে, সেই জন্য তোমাদের চাচা মামাদের যে আয়টা সেটা যুক্ত হবে না। ক্লিয়ার? আর যদি বাংলাদেশে অনেকে যখন আসে, যেমন ধরো হচ্ছে বাংলাদেশ বাহিরের থেকে আমাদের দেশে যখন আসে, ধরো হচ্ছে যে অনেকে আছে আমেরিকা থেকে আসে, কোনো এলাকা থেকে আমাদের দেশ থেকে আমাদের দেশে আসে, তখন ওই দেশে যেহেতু আমাদের দেশের ভিতরে এমন ভৌগোলিক সীমানার মধ্যে, তো সেই কারণে হচ্ছে যে জিডিপি তে যুক্ত হবে। ক্লিয়ার? আমার মনে হয় আশা করি ক্লিয়ার হয়ে গেছো। কারা কারা ক্লিয়ার হয়েছে আমাকে একটু জানাও, ঠিক আছে, একটু জানাও। আচ্ছা একটু জানাও কারা কারা ক্লিয়ার হইছো, ক্লিয়ার কি হইছো একটু জানাও আমাকে যে তোমরা ক্লিয়ার হয়ে গেছো, জিডিপি আর জিএনপি টা পুরো ক্লিয়ার হয়ে গেছে, ঠিক আছে, ক্লিয়ার হয়ে গেছে আমাকে একটু জানাও। আচ্ছা ক্লিয়ার, ওকে ওকে। আচ্ছা এখন দেখো যে এটা হচ্ছে জিডিপি তো আগেই পড়ছিলাম, আর এটা হচ্ছে জিএনআই, কি জিএনআই। ওকে, জিএনআই এখন ভাবতেছো যে জিএনআই টা আবার কি। জিএনআই টা হচ্ছে কোন নির্দিষ্ট সময় সাধারণত এক বছর একটি দেশের জনগণ যে সেম, জিএনআই আর হচ্ছে জিডিপি টা সেম, সুতরাং যেহেতু সেম আমি আলাদা করে দিয়েছি যেন তোমাদের ভুল না বুঝো, মানে এটার সাথে এটা কনফিউজিং না হয়, এই জন্য এটা আলাদা করে আবার চারটা দিয়েছি। ওকে, আচ্ছা এখন দেখো এই জিনিসটা বেশি ইম্পর্টেন্ট আর এই জিনিসটা বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে। দেখো যে এটা সূত্রটা কি, জিএনআই সূত্রটা হচ্ছে সি প্লাস আই প্লাস জি প্লাস হচ্ছে এম এক্স মাইনাস এম। ওকে, এই সূত্রটা কিন্তু এমসিকিউ তে আসে, এই সূত্রটা কিন্তু এমসিকিউ তে আসে, এমসিকিউ তে কি আসে। তো সি মানে কি, দেশের সব মানুষের ভোগ ব্যয়, সি মানে কি ভোগ ব্যয়। ওকে, ও সাউন্ড কম আসতেছে, আচ্ছা আমি একটু ইয়ে লাগাই। ওকে ওকে ওকে, এবার মনে হয় ঠিক আছে, এবার মনে হয় ক্লিয়ার হয়েছে তোমরা। সাউন্ড কি ঠিক আছে, এবার সাউন্ড কি ঠিক আছে, এবার মনে হয় ঠিক আছে। ওকে, আচ্ছা এখন আমরা দেখি যে দেশের সব মানুষের ভোগ ব্যয় আর হচ্ছে আয় হচ্ছে বিনিয়োগ ব্যয় আর হচ্ছে সরকারি ব্যয় কি কি, আমরা কিন্তু এখানেই বুঝতে পারতেছি যে সি আসলে কি, আই আসলে কি, জি আসলে কি, এক্স আর এম এর এটা কি নিট রপ্তানি, এটা কি একটা নিট রপ্তানি। ওকে, আচ্ছা এখন দেখো এই সাইডে কি যুক্ত হয়, জাস্ট দেশের অভ্যন্তরে সবকিছু,
দেখো দেশের জাস্ট ভৌগোলিক সীমানা আমি ফার্স্টে যেহেতু বলছি, তাহলে হচ্ছে জিডিপিতে শুধু ভৌগোলিক সীমানার মধ্যে যা যা আছে তাই যোগ হবে, আর জিএনআইতে হচ্ছে নিট রপ্তানি এক্সট্রা মানে নিট রপ্তানিটা যোগ হবে। তাহলে আমরা এখন সূত্রটা কি বুঝতে পারছি? সূত্রটা হচ্ছে যে জিএনআই যখন হবে তখন হচ্ছে আমরা এক্স মাইনাস এমটা হবে। ওকে, ঠিক আছে। কিন্তু যদি জিডিপিতে হয় তখন কিন্তু এই যে এক্স মাইনাস এমটা হবে না। কি এটা হবে না? ক্লিয়ার? আচ্ছা, ওকে। এখন দেখো যে অভ্যন্তরীণ বিষয়গুলো কি কি। এক্ষেত্রে বিদেশে যে সেম আগেরটাই আমি বলতেছি, জাস্ট এখানে সূত্রটা দেখানোর জন্য তোমাদের এই চারটা আমি দেওয়া হয়েছে। ক্লিয়ার? অবশ্যই ক্লিয়ার হইছো মনে হচ্ছে। আচ্ছা, আমরা পরেরটাতে যাই। ওকে, এটার অ্যান্সার করো তো একটু। এমসিকিউ সলভ ক্লাস তো একটু এমসিকিউ করতে হবে। এমসিকিউটা করে ফেলো একটু। এটার অ্যান্সারটা কি হবে একটু দেখো। এখানে কি বলেছে, জিএনআই এর পূর্ণরূপ কি? আমরা এতক্ষণ আমরা পড়তেছিলাম না জিএনআই কি, তো অনেকেই কোশ্চেন ভাবতেছো জিএনআইটা আসলে কি। এতক্ষণ তো জিএনপি পড়ছিলাম, এখন জিএনআই আসলো কোত্থেকে? তো জিএনআই এর পূর্ণরূপটা আমরা এখন জেনে নেই। কেউ একজন এক বলেছে, এক হচ্ছে কি গ্রোস নেট ইনকাম। না, এটা তো হবে না। আমি তো এন মানেই কি আমাদের মাথায় রাখতে হবে ন্যাশনাল, এন মানেই হচ্ছে ন্যাশনাল। এখানে ন্যাশনাল কোনটাতে আছে দেখতে হবে। এই আসসালামু আলাইকুম আপু, শ্রাবণী লেট করে ফেলেছো আজকে। এ হবে না। রাতুল বলেছে 2। হ্যাঁ 2, ঠিক আছে, ভেরি গুড রাতুল, অ্যান্সারটা সঠিক বলেছো। গ্রোস ন্যাশনাল ইনকাম, জিএনআই মানে কি গ্রোস ন্যাশনাল ইনকাম। একটু বানানটা দেখবা, মাঝে মাঝে হচ্ছে কতে আসে, মাঝে মাঝে কি কতে আসে, মাঝে মাঝে কি এটা কতে আসে। সো এটা একটু ভালোভাবে দেখবা, বারবার লিখে প্র্যাকটিস করবা। লামিসা বলেছে বি, জান্নাতুল ফেরদৌস বলেছে বি, শেষ পৃষ্ঠা বলেছে বি, মৌ চৌধুরী বলেছে বি। ভেরি গুড মৌ চৌধুরী, অনেকক্ষণ পর আসছো। তোমরা কি বন্ধুদেরকে মেনশন দিচ্ছ? এমসিকিউ কিন্তু এখান থেকে আসবে একটা অথবা 2টা আসবেই, স্কিপ করা যাবে না। এই আমি বললাম যেহেতু হচ্ছে এমসিকিউ আসবেই, তো এই অধ্যায়টা অনেকেই স্কিপ করবে, তো স্কিপ করা কিন্তু যাবে না, বাদ দেওয়া কিন্তু যাবে না। ওকে, আচ্ছা, ভেরি গুড অ্যান্সার যেহেতু সঠিক বলেছো। পরের এমসিকিউতে যাই, চলো। কি দেখো এখানে কি বলা হয়েছে, এখানে বলা হয়েছে অর্থনীতিতে অবস্থার মানদণ্ড কাকে বলে। অবস্থার মানদণ্ড, এটা কিন্তু সবাই পারার কথা। অবস্থার মানদণ্ড কাকে বলে? অবস্থার মানদণ্ড কাকে বলে? ঠিক আছে, এটা হচ্ছে অর্থনীতিতে অবস্থার মানদণ্ড কাকে বলে? জাতীয় উৎপাদনকে, জাতীয় আয়কে, জাতীয় সঞ্চয়কে, জাতীয় বিনিয়োগকে। অবস্থার মানদণ্ড মানে কি, এটা কিন্তু মেন অর্থনীতির অবস্থার সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট কিন্তু এটা। এটা কি হবে? অভিমানী ছেলে ক বলতেছো, হবে না। শাকিল 2 বলতেছো, 2 হ্যাঁ হয়, এই তো ভেরি গুড। শাকিল সঠিক অ্যান্সার দিয়েছে জাতীয় আয়। জান্নাতুল শ্রাবণী বলেছে বি, আফিজা বলেছে বি, রাকিব বিল্লাহ বলেছে বি, অন্তরা এ হবে না, বি হবে। জাতীয় আয়টাই ইম্পর্টেন্ট, জাতীয় আয়টাই হচ্ছে কি মানদণ্ড, অর্থনৈতিক অবস্থার মানদণ্ড জাতীয় আয়। ঠিক আছে, কি অর্থনৈতিক অবস্থার মানদণ্ড। ওকে, ক্লিয়ার হয়েছে? আচ্ছা, সুজনও সঠিক উত্তর দিয়েছো, সুজন। তারপর হচ্ছে তাহানুবা কেমন আছো? ভালো আছো? তুমি তো আগে ক্লাস করেছো, আমি দেখেছি। ওকে, আচ্ছা, এখন দেখো এটার অ্যান্সার কি। আমার মনে হয় সবাই সঠিক অ্যান্সার দিতে পারবে। বলেছে একটি নির্দিষ্ট সময় দেশের ভিতরে এবং বিদেশি বসবাসকারী দেশের নাগরিক মাথায় রাখতে হবে, নাগরিক অর্জিত আয়কে কি বলা হয়? এটার অ্যান্সার করো সবাই, একটু অ্যান্সার করো, একটু জানিয়ে দাও আমাকে অ্যান্সার করে, এটা আমি পারি। এই এমসিকিউ গুলো সলভ করলে কি হবে, তোমাদের হচ্ছে এই নবম অধ্যায়ে যত রকমের এমসিকিউ আছে সব একটা রিভিশন হয়ে যাবে, আর কিন্তু এক্সট্রা করে নবম অধ্যায় পড়া লাগবে না। যারা হচ্ছে যে জাস্ট হচ্ছে যে উৎপাদন আয় কেমন। হ্যাঁ, আচ্ছা, এখন দেখো জিডিপি দিছে, বলেছে তো এখানে কি নাগরিকের কথা,
মাথায় রাখো। নাগরিক, নাগরিক কোথায় আছে একটু দেখো। অন্তরা, মিষ্টি হৃদয়, এই তো কেমন আছো মিষ্টি? অনেকক্ষণ পর দেখলাম মেসেজ করেছো, কমেন্ট করেছো। তো মিষ্টি সঠিক উত্তর দিয়েছো জিএনআই। এটার অ্যান্সারটা কিভাবে হবে তাহলে বুঝতেছো না যে দেখো নাগরিক মানে কি ন্যাশনাল, আমি ফার্স্টেই কি বলেছিলাম এন আছে কোনটাতে, এটাতে ন্যাশনাল, সুতরাং নাগরিক যখনই থাকবে তখনই হচ্ছে জিএনআই। আর যখন ভৌগোলিক অথবা বলবে যে ভৌগোলিক সীমানার মধ্যে বাংলাদেশের ভিতরে তখনই হবে জিডিপি। ঠিক আছে, ক্লিয়ার? ক না ক না ক না খ জিএনআই, জিএনআই জিএনআই খ 100%। অভিমানী ছেলে বলছে 100%, 100% আসলে 100% রাইট। ওকে 100% রাইট। ওকে আচ্ছা ঠিক আছে। ওকে আমরাও কি বুঝতে পারছি জিএনআই জিডিপি? আমার মনে হয় না এটা আর কনফিউজিং কিছু আছে। খ যারা ওয়াফা, তোমরা কি বুঝছো, ক্লিয়ার হয়েছো? আমাকে একটু বলো যে হ্যাঁ আপু আমি ক্লিয়ার হয়েছি, ম্যাম আমি ক্লিয়ার হয়েছি, বলো একটু। হ্যাঁ খ, তাহানুবা খ বলেছে, ওয়াফাত খ বলেছে, সবাই সঠিক উত্তর অ্যান্সার দিচ্ছে। ক্লিয়ার হয়েছো? আমাকে একটু জানাও, একটু জানাও আমাকে তুমি যে ক্লিয়ার হয়েছো কিনা, একটু জানাও। ওকে একটু জানাও ক্লিয়ার হয়েছো কিনা, ক্লিয়ার হয়েছো কিনা একটু জানাও। জি আপু ক্লিয়ার। আচ্ছা ঠিক আছে ওকে। কোনো নির্দিষ্ট সময় একটি দেশের অঞ্চলে সকল ব্যক্তি বা দল বা গোষ্ঠী তারপর হচ্ছে সমষ্টির যে সবকিছুর সমষ্টি, মাথায় রাখো কিন্তু এখানে এখানে কিন্তু সবকিছু সমষ্টি, এখানে কিন্তু সবকিছুতে কি দল দল গোষ্ঠী তারপর হচ্ছে সবকিছু কি সমষ্টি। আর একটি দেশের অঞ্চলে অঞ্চল অঞ্চলের সকল কিছুর কি হবে এটা একটু বলো তো। হ্যাঁ লামিসা বলেছে ক্লিয়ার, এক হবে। জি আপু জি আলহামদুলিল্লাহ ক্লিয়ার, ক্লিয়ার এক লিখেছে। শাকিল এক বলেছে, আসলে কি এক? এটা দেখো তো আসলে কি এক? সকল ব্যক্তি দল গোষ্ঠী মানে হচ্ছে কি একটা ন্যাশনালিটির কথা বলতেছে, দল গোষ্ঠী সম্মিলিত মানে কি একটা কি মানে বাংলাদেশি কি একটা দেশ, ওই দেশের অঞ্চলে কি সকল মানুষ কি নাগরিক দল ব্যক্তি এগুলাই তো। তো এগুলার কখন হবে? ক 100% না, এটা কিন্তু ভুল হয়েছে, এটা হচ্ছে জিএনআই। ঠিক আছে, না না খ না মিষ্টি, ডি না, এটা হচ্ছে খ হবে। কারণ হচ্ছে একটি দেশের অঞ্চলের সকল ব্যক্তি দল গোষ্ঠী মানে কি এটা হচ্ছে একটা সেম ক্যাটাগরি কখন হয়? যখন হচ্ছে ন্যাশনালিটি থাকে। এখানে কি কোনো ভৌগোলিক সীমানার কথা বলছে? কোনো ভৌগোলিক কিছু বলছে? ভৌগোলিক তো কিছু বলে নাই। যেহেতু একটি দেশের সকল এক ব্যক্তি কি সেম টাইপের হবে, কি ন্যাশনালিটি মানে বুঝাচ্ছে যে এখানে জাতীয়তা, তাই তো। তো জাতীয়তার মানে হচ্ছে কি এখানে জিএনআই। আর অঞ্চলের কথা বলছে না, অঞ্চল যে আছে অঞ্চলটা কিন্তু বলছে ওই অঞ্চল, যেমন বাংলাদেশ একটা দেশ, ওই দেশে সবাই কি বাংলাদেশি, অন্যান্য দেশে একটা কি এটা দেশের অঞ্চল না, এটা বোঝানো হয়েছে। কিন্তু এখানে কিন্তু ভৌগোলিক সীমানার মধ্যে বলে নাই যে সবগুলার মধ্যে ভিতরে যে কোনটা অবস্থান করতেছে, এগুলা কি একটা ভিতরে। হ্যাঁ বাংলাদেশি কিন্তু বাংলাদেশের ভিতরে অবস্থান করতেছে, বাহিরে অবস্থান করতেছে, কিন্তু এটা কি একটা নির্দিষ্ট সিয়া আছে যে এরা সবাই বাংলাদেশে, একটা আইডেন্টিটি আছে। ওকে একটা কনফিউজিং দূর হয়েছে মনে হয়। আচ্ছা দেখো এটা একটু দেখো, এটা মনে হয় পারবা সবাই। তো কি মাথা ঠান্ডা রেখে প্রশ্ন অ্যান্সার দিতে হবে, যেহেতু আমরা ভুল করতেছি বারবার, মাথা ঠান্ডা রেখে প্রশ্নের অ্যান্সার দিতে হবে। ওকে জিএনআই হিসাব করার সময় অন্তর্ভুক্ত হয় কোনটি? মানে কি এন মানে কি ন্যাশনালিটি, মাথায় রাখো। তখন এরপরে অ্যান্সার দাও, এরপরে অ্যান্সার দাও। সবাই একটু বন্ধুদেরকে মেনশন করে দাও, বন্ধুদেরকে জানিয়ে দাও যে অর্থনীতি নবম অধ্যায়ের এমসিকিউ সলভ ক্লাস শুরু হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে ওকে, তুমি হচ্ছে অ্যান্সারটা দাও তারপর আমি দেখব। বি বলেছে অনেকে, বি বলেছে, বিবাস কুমার হয়েছে বি বলেছে। আসলেই কি বি? আসলেই কি বি? দেখো তো বিবাসের অ্যান্সারটা সঠিক কিনা সবাই একটু চেক করো। শরীফুল ইসলাম বলেছে বি, মিষ্টি বি, তারপরে হচ্ছে কে কে বি বলেছে, 3 জন বি বলেছে, তারপরে 1 আর 2 বলেছে, ভেরি গুড। আফিজা বলেছে 1 আর 2, তারপরে হচ্ছে রাতুল বলেছে সঠিক অ্যান্সার।
আসলেই 1 আর 2। ওকে, এখন 1 আর 2 কি? দেশের অভ্যন্তরে দেশীয়দের আয়, মানে কি দেশীয় কথাটা আছে। ওকে, দেখছো দেশীয় কথাটা আছে, বিদেশি অবস্থানরত দেশীয়দের আয়, তো কি দেশীয় কথাটা আছে, সো এটা হবে। আর যেহেতু বিদেশি কথাটা বলছে, সুতরাং এটা কেটে দাও, সুতরাং এটা কি কেটে দাও। তো অ্যান্সার 1 2। তাহানুবা বি বলেছে, অন্তরা সাহা বি বলেছে, আলামিসা বলেছে বি। ভেরি গুড, সবাইকে আমার পক্ষ থেকে ভেরি ভেরি গুড। আচ্ছা, এখন এটা বলো। আচ্ছা, এটা বলো, এটার অ্যান্সার এখানে একটু ভুল হয়েছে। মোট জাতীয় আয় পেতে এটার সাথে কি হবে বলেছে, দাঁড়াও। মোট জাতীয় আয় থেকে এর সাথে যোগ করতে হবে। মোট আয় যখন মোট জাতীয় আয়, আমরা কিন্তু বলছিলাম কি জি, এই যে এক্স মাইনাস এম, এটা কি যোগ করতে হবে কি না? আসলে কি যোগ করতে হবে? দেখো তো, বি বলতেছে, দাঁড়াও, যারা ওফা বি, এটার অ্যান্সার শেষ, এখন এটাতে আসো। এটার অ্যান্সার শেষ, এখন এটাতে আসো। বিয়োগফল, এটা কি যোগ করতে হবে? হ্যাঁ, যোগ করতে হবে। কেন? এটা একটাই অ্যান্সার, এই ক। আমি ফার্স্টে বলছিলাম না জিএনআই সূত্রটা কি? জিএনআই এর সূত্রটা হচ্ছে সি প্লাস জি প্লাস আই মাইনাস এক্স মাইনাস এম। সুতরাং এই এক্স মাইনাস এমটা কি? এটার বিয়োগফল। ক্লিয়ার? ভেরি গুড। বিবাস এ ভেরি গুড, সবাই ঠিক বলেছো। বিবাস কুমার ঠিক বলেছো, ভেরি ভেরি গুড। ওকে, আচ্ছা, এখন দেখো অর্থনীতিতে চূড়ান্ত দ্রব্য হলো কোনটি? এটার অ্যান্সার আমি বলবো না, তোমরা বলবা আজকে। এটার অ্যান্সার আমি আজকে বলবো না, তোমরা বলবা। আফিজা বলেছে 1, ভেরি গুড ভেরি গুড, সবাইকে ভেরি ভেরি গুড। আচ্ছা, এখন দেখো অর্থনীতিতে চূড়ান্ত দ্রব্য বলতে কি বোঝায়, এটা একটু বলো। অর্থনীতিতে চূড়ান্ত দ্রব্য বলতে কোনটা বোঝায়? বলো বলো, একটু বলো। মিষ্টি বলেছে বি, মিষ্টি বলেছে বি, মিষ্টি বলেছে সাফিয়া, সাফা বলেছে বি, তারপর হচ্ছে মিষ্টি বি বি একদম কনফার্ম, সে এই জন্য বারবার বি বি লিখতেছে। তারপর হচ্ছে হারুন বলেছে 1 হবে না, সি সি হবে না। ও সি প্লাস আই প্লাস জি ইকুয়াল টু মাইনাস হ্যাভ। ওকে, বি। সাফা সাফা সাফিয়া সাফা বি বলেছে, ভেরি গুড। অ্যান্সার, সঠিক অ্যান্সার পেয়ে গেছি আমরা, সঠিক অ্যান্সার পেয়ে গেছি। তানজিল, মিষ্টি, লামিসা, রাকিব, বিল্লা সবাই সঠিক অ্যান্সার দিয়েছো। তাহলে বিস্কুট আর হচ্ছে কি জামা অর্থনীতির চূড়ান্ত দ্রব্য। সুতা থেকে কিন্তু অনেক কিছু তৈরি করা যায়, এটা কি প্রাথমিক দ্রব্য। আর বিস্কুট কি বানানো হয়ে গিয়েছে, জামা কি বানানো হয়ে গিয়েছে। তো এটার অ্যান্সার হবে যে 2 আর 3। ক্লিয়ার? ক্লিয়ার হয়েছো? আচ্ছা, জিএনএনপি এটার অ্যান্সার কি? এটা একটু করো তো। জিএনএনপি এর পূর্ণরূপ কি? এখান থেকে একটা পূর্ণরূপ আসতে পারে, নবম অধ্যায় থেকে পূর্ণরূপ। নবম অধ্যায় থেকে পূর্ণরূপ অনেক ইম্পর্টেন্ট, পূর্ণরূপ অনেক ইম্পর্টেন্ট, ভেরি 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 ইম্পর্টেন্ট। ওকে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট পূর্ণরূপ। ওকে, তো দেখো একটু পূর্ণরূপটা আমাকে বলো যে জিএনপি এর পূর্ণরূপ কোনটি? গ্রোস ন্যাশনাল প্রোডাক্ট, নাকি হচ্ছে যে গ্রোস ন্যাশনাল প্রোডাক্ট নমিনাল প্রোডাক্ট, নাকি গ্রোস নেট প্রোডাক্ট, নাকি নো গ্রোস হচ্ছে ন্যাচারাল প্রোডাক্ট, কোনটা? এ, মিষ্টি এ বলেছে, ভেরি গুড মিষ্টি, ভেরি ভেরি গুড। তাহলে অ্যান্সারটা আমরা পেয়ে গেছি গ্রোস ন্যাশনাল প্রোডাক্ট। ওকে, আচ্ছা, রেজওয়ান তাসমি ক বলেছে, তানজিল ইসলাম ক বলেছে, বিপাশ কুমার ক বলেছে, ভেরি ভেরি গুড। রাকিব বিল্লা ক বলেছে, ভেরি গুড, সবাইকে ভেরি ভেরি গুড। ওকে, আচ্ছা, এখন হচ্ছে আমরা পরেরটাতে যাব। এনডিপি, এনডিপি মানে কি? এনডিপি হচ্ছে কি নিট, তাই তো? এনডিপির সূত্রটা কে পারবে বলো তো? এনডিপির সূত্রটা কে পারবে? তাহনুয়া ক বলেছে, ভেরি গুড। তারপরে হচ্ছে রাকিব বিল্লা ক বলেছে, এটা এনডিপির সূত্রটা একটু দেখতে হবে, এনডিপির সূত্রটা কিন্তু এটা না। ক কি আসলেই? ভালো করে দেখো, ক কি আসলেই? এনডিপি ক, সবাই ক বলতেছে, ক তো আসলে না। এনডিপি সূত্রটা হবে
জে জি এন, এখানে এন তো আছে, এটা হবে কেমনে? এটা তো হওয়ার কথা না। এটা হচ্ছে অ্যান্সার হবে 4, জিডিপি মাইনাস সিসিএ, জিডিপি মাইনাস সিসিএ। ঠিক আছে, ওকে। আচ্ছা, তোমাদের কিন্তু এখনো কনফিউজিং আছো, তো সূত্রগুলা কি ভালো মতন মনোযোগ দিয়ে পড়তে হবে। সূত্র কিন্তু অনেকেই সবাই ভুলে গেছো। ঠিক আছে, স্লাইডে উত্তর দেখা যায়। হ্যাঁ, আমি ইচ্ছা করে স্লাইডে রাখছি। তোমাদের হচ্ছে পিডিএফটা যখন দিব না, তখন তোমরা যখন পরীক্ষার আগে একবার রিভিশন দিবা, তখন যদি সাইডে উত্তর না থাকে তোমরা কনফিউজিং পড়বে, এই জন্য উত্তরটা দিয়েছি। ওকে, ডি ডি ডি, ভেরি গুড। আচ্ছা, ওকে। আচ্ছা, এখন দেখো ব্যক্তিগত আয় বা ব্যক্তিগত পরোক্ষ কর কি, আয় আর হচ্ছে পরোক্ষ কর, এটা কি হয়? এটা কি আয় যোগ্য ব্যয় হয়, নাকি ব্যয়যোগ্য আয় হয়, নাকি পরোক্ষ কর হয়, প্রত্যক্ষ ব্যয় হয়, নাকি পরোক্ষ ব্যয় হয়? কোনটা হয় একটু বলো। গ বলো একটু, ব্যক্তিগত আয় আর ব্যক্তিগত পরোক্ষ কর কোনটা? আপু উত্তর দেখা যাক, তোমরা অ্যানসারটা তো করো, দেখে দেখে অন্তত বলো। এই যে মুছে দিলাম। সি, সি বলেছো, ব্যয়যোগ্য আয়। দেখছো, ব্যয়যোগ্য, এখানে কি পরোক্ষ প্রত্যক্ষ কর যেহেতু দেওয়া হয়েছে, তাহলে কি এটা প্রত্যক্ষ কর যেহেতু দেওয়া হয়েছে, সুতরাং এটা ব্যয়যোগ্য আয় হবে। তোমরা কিন্তু এখনো কনফিউজিং, তোমরা কিন্তু এগুলো একটু মনোযোগ দিয়ে পড়তে হবে, তাহলে এটা সঠিক অ্যান্সারটা পারবা। ওকে, এটা বলো, এটা বলো, এটা বলো, প্রবাসী আয় হিসাব করা হয় কোনটিতে? প্রবাসীর আয় হিসাব করা হয় কোনটিতে? প্রবাসী মানে কি? বাংলাদেশি, তারা বাইরে কাজ করে দেখে তাদেরকে প্রবাসী বলা হয়। তানজিল ক বলেছে, তারপর শাকিল ক বলেছে, ভেরি গুড। তারপর হচ্ছে রনক ক বলেছে, আকরান মিষ্টি ক বলেছে, ভেরি গুড, মিষ্টি ক বলেছে। আচ্ছা, তাহলে কি হয়েছে? জিএনপি, ভেরি গুড, সবাই এটার সঠিক অ্যান্সারটা দিয়েছো। ওকে, আন্তারা ক বলেছে, সুজন ক বলেছে, ভেরি গুড। তারপর হচ্ছে শ্রাবণী বি কেন বললা? শ্রাবণী তুমি এটাও কেন ভুল করলা? শ্রাবণী, শ্রাবণী এটা ভুল করার মতন না। প্রবাসীদের আয় মানে কি? বাংলাদেশি। আর এন মানে কি? জিএন এন আছে, এন মানে ন্যাশনাল, সুতরাং ওটাতেই কিন্তু প্রবাসীদের আয়টা যুক্ত হবে। জিডি তো ডোমেস্টিক, ডোমেস্টিকে কি ভৌগোলিক সীমানার মধ্যে অভ্যন্তরে অবস্থিত, সে তো প্রবাসীরা কি অভ্যন্তরে অবস্থিত? হ্যাঁ, 100% ক হবে। হ্যাঁ, 100%টা হয়েছে। ভুল করবা আর শ্রাবণী, শ্রাবণী আর কি ভুল করবা? এই যে আরেকটা পুনরূপ আসছে, তখন দেখলে না যে জিডিপি মাইনাস সিসিআই, এটা মানে কি? যে এনএনআই। তো এটার একটা পুনরূপটা দেখো ভালো মতন। এই তো আর ভুল করা যাবে না শ্রাবণী। আচ্ছা, ওয়াফা বলেছে ক, আপু এইগুলা কি ভুলে যাচ্ছি? আপু এগুলা ভুলে যাচ্ছি। হ্যাঁ, ভুলে যেহেতু যাচ্ছ, এগুলো প্র্যাকটিস করতে হবে, যেহেতু আমি বারবারই দেখতেছি তোমরা ভুলে যাচ্ছ। এটা তো নবম অধ্যায়ে কি জোর দিবা না? এমসিকিউ কি তোমরা 29 পাওয়া ভাববা নাকি 28? তোমরা যদি এমসিকিউ ভাবোই যে আমি 28 29 পাবো, দুইটা বাদ দিয়ে দিব, এটা তো হবে না। তোমাদের টার্গেট রাখতে হবে ফুল বই পড়া থাকবে, ফুল বইয়ের এমসিকিউ একদম ঠোঁটস্থ মুখস্থ থাকবে। ওকে, রাকিব বিল্লাহ ক বলেছে, হ্যাঁ ভেরি গুড, ক হবে। আচ্ছা ঠিক আছে, জান্নাতুল ফেরদৌস শ্রাবণী ক বলেছে, মিষ্টি ক বলেছে, খুশমু ক বলেছে, ভেরি গুড, ভেরি ভেরি গুড। আফিজা আয়ফিন বলেছে ক, তারপর হচ্ছে এমডি মিনহাজ বলেছে এই যে ক্যাপিটাল কনজিউমার, ভেরি গুড। তারপর হচ্ছে সঞ্জিদা ক বলেছে, লামিসা ক বলেছে, একদম সঠিক অ্যান্সার দিয়েছো, কিন্তু এগুলা কিন্তু তোমরা ভুলে যাচ্ছ অ্যান্সার। সো অ্যান্সারগুলো যেন না ভুলো, সেটাগুলো কি বারবার প্র্যাকটিস করবা। পিডিএফটা দেওয়া হয়ে যাচ্ছে, পিডিএফটা থেকে বারবার পড়বা, অন্তত 3 বার পড়বা পিডিএফটা। কয়বার পড়বা? 3 বার পড়বা পিডিএফ। 3 বার পিডিএফ পড়লে আর প্রবলেম থাকবে না এমসিকিউতে। এটার পূর্ণরূপ বলো, এনএনপি, এনএনপি এর পূর্ণরূপ কি? এনএনপি এর পূর্ণরূপ কি? এনএনপি এর পূর্ণরূপ কি বলো? এনএনপি এর পূর্ণরূপ কি? আরমান হোসাইন ক, ভেরি গুড, সঠিক উত্তর দিয়েছো। শাকিল সঠিক উত্তর দিয়েছো। এখন হচ্ছে এনএনপি এর পূর্ণরূপটা একটু আমাকে বলো, এনএনপি এর পূর্ণরূপটা আমাকে একটু বলো, এনএনপি এর পূর্ণরূপটা একটু বলো। খ,
ভেরি গুড, ভেরি গুড। নেট ন্যাশনাল প্রোডাক্ট, নিট ন্যাশনাল প্রোডাক্ট। ইয়াসিন আরাফাত নানিম খ বলেছে। ওয়াফা ক কেন বললা? এটা তো নিট, নিউ তো হওয়ার কথা না, নিট। অর্থনীতি যেহেতু পড়তেছো তাহলে কি নিট হবে? অর্থনীতি কি নিউ আসবে? অবশ্যই না। একটু মাথা ঠান্ডা রেখে কাজ করতে হবে। মাঝে মাঝে কিন্তু অ্যান্সার দেখলেই বোঝা যায় এটার অ্যান্সার কোনটা হবে, ঠিক আছে? বি সিনহা বি বলেছো। যারা বিনতে ওয়াফা ক আবার বলতেছো কেন? ওয়াফা, ওয়াফা নিট হবে, নিট 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 ন্যাশনাল প্রোডাক্ট। কি? নিট ন্যাশনাল প্রোডাক্ট। ওকে, আচ্ছা আমরা পরেরটাতে যাই। এখন হচ্ছে জিডিপি এর পূর্ণ। আমি বারবার কি বলছি, নবম অধ্যায় হচ্ছে আমাদের, নবম অধ্যায়ের এমসিকিউতে আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে পূর্ণরূপ। তাসলিমা যিনি বলেছে ক, তারপরে ভেরি গুড। নয়ন খ বলেছে, তারপর হচ্ছে মিষ্টি বি বলেছে। ভেরি গুড। এখন এটা একটু বলো, এটার অ্যান্সারটা কি? এটার অ্যান্সারটা কি? বন্ধুদেরকে কি মেনশন দিবা না, নাকি নিজেরাই পড়াশোনা করবা, বন্ধুদেরকে পড়তে দিবা না? কোনটা? দেখো দেখো দেখো, শাকিল শেখ বলো। এ বলেছো? আসলে কে, নাকি অ্যান্সার দেখে দেখে বলেছো? এই সত্যি করে বলো তো, তোমরা তোমরা কি অ্যান্সার দেখে দেখে বলতেছো? আচ্ছা, গ্রস না ডোমেস্টিক প্রোডাক্ট, অ্যান্সার সঠিক অ্যান্সার। শিরিন কাই বলেছে ক, তারপর শাফিফা আফজ বলেছে সাফা এ। ভেরি গুড, ভেরি গুড, ভেরি ভেরি গুড। আচ্ছা এ দেখি, ভেরি গুড। আচ্ছা এখন দেখো যে তিন খাত বিশিষ্ট অর্থনীতিতে জাতীয় আয় পরিমাপের সূত্র। এই যে সূত্রগুলো একসাথে করে ফেলবা, সূত্রগুলা কি একসাথে করে ফেলবা। তিন খাতেই তখন কিন্তু এই জিনিসটা যুক্ত হবে না। এই জিনিসটা কিন্তু দেখো এখানে কিন্তু সূত্রটা ভুল, এখানেও কিন্তু সূত্রটা ভুল, সো এখানে সূত্রটা ভুল। সুতরাং অ্যান্সার কি? খ। এভাবেই বোঝা যায়। খ মিসবাউল শেষ পৃষ্ঠা। ঘুমাসতেছে নাকি? তারপর সানজিদা ক বলেছে। ক আসলেই ক। দেখো তিন খাত বিশিষ্ট সমন্বয় তিনটা থাকবে, তিন খাতে এই যে তিনটা। আচ্ছা ক ক মিষ্টি বি। মিষ্টি সঠিক অ্যান্সার দিয়েছো, মিষ্টি সঠিক অ্যান্সার দিয়েছো। আচ্ছা জাতীয় আয় গণনার মূল পদ্ধতি কয়টি? এটা একদম সবাই পাওয়ার কথা। সেটা হচ্ছে জাতীয় আয়ের মূল পদ্ধতি হচ্ছে, সেটা হচ্ছে তিনটি। কয়টি? তিনটি। সবাই আমার সাথে সাথে এটা বলো যে জাতীয় আয়ের গণনার মূল পদ্ধতি কয়টি? তিনটি, তিনটি। জান্নাতুল ফেরদৌস শ্রাবণী বি বলেছে, মিসবা গ বলেছে। গ কেন বললাম মিসবা? মিসবা গ এর তো এখানে উত্তরটাই ভুল, এখানে গ হবে কিভাবে? আফিজা এন বলেছে তিনটি। লামিসা জাহান বি বলতেছে। সবাই কেন বি বলতেছো? অভিমানী ছেলে, আমি তো দাগিয়ে দিয়েছি তিন খাত। ক সাইমুর রহমান ক বলেছে। তানজির ক। ভেরি গুড অ্যান্সার, ঠিক আছে। জিএনআই হিসাব করতে কোন সময়টি বিবেচনা করতে হয়? জিএনআই হিসাব করতে কোন সময়টি বিবেচনা করতে হয়? সবাই পারার কথা। সবকিছুই কি নির্দিষ্ট বছর, 1 বছর লাগবে। রাকিবুল্লাহ ক বলেছে তিনটি। খুশবু তিনটি। ভেরি গুড, তিনটি বলেছো, ভেরি ভেরি গুড। আচ্ছা তিনটি বলা হয়েছে রাকিবুল্লাহ। এ এ তারপর হচ্ছে এ, এটার অ্যান্সার কি একটু বলো? 1 মাস। মিষ্টি সঠিক অ্যান্সার দিয়েছো, সি। ভেরি গুড, মিষ্টি 1 বছর বলেছে, মিষ্টি 1 বছর বলেছে। খুশনু ক বলেছে। আফিসা 1 মাস কেমনে হয়? 1 মাস তো হওয়ার কথা না। শেষ পৃষ্ঠা গ, অভিমানী গ। ঠিক আছে, ভেরি গুড। এটা ভুল করার কথা না, 1 বছর তো এটা ইজিলি বোঝা যায়। আচ্ছা এখন আমরা পড়বো যে বিনিয়োগ ব্যয়। ঠিক আছে, বিনিয়োগ ব্যয়টা আসলে কি? আয়ের পরিবর্তনে কোনো ধরনের বিনিয়োগ পরিবর্তন হয় না। কি পরিবর্তন হয় না? তো পরিবর্তন হয় না কখন, কোন বিনিয়োগের ক্ষেত্রে? অ্যান্সার দাও। আজিজুল ইসলাম ক বলেছে। তানজিল গ বলেছে। এটার অ্যান্সার দাও তো, এটার অ্যান্সার দাও। আয়ের পরিবর্তনে কোন ধরনের বিনিয়োগ পরিবর্তন হয় না? কোন ধরনের বিনিয়োগ পরিবর্তন হয় না? পরিবর্তন হয় না, বলো কোন ধরনের বিনিয়োগ পরিবর্তন হয় না? কোন ধরনের বিনিয়োগ পরিবর্তন হয় না?
সঠিক অ্যান্সার তো সবাই দিতে পারছো না। তানজিল ক বলেছে, সঠিক অ্যান্সার সবাই দিতে পারছো না। দেখছো উত্তরটা ঢাকা এখন, এজন্য উত্তরটা অ্যান্সার দিতে পারছো না। ক ক তানজিল ক বলেছে। সঠিক অ্যান্সার এই তো লামিসা ডি। ভেরি গুড লামিসা, ভেরি গুড। স্বয়ংভূত বিনিয়োগ। এখন দেখো বিনিয়োগ ব্যয় কত প্রকার? 2 প্রকার। এটাও আসতে পারে বিনিয়োগ ব্যয় কত প্রকার? 2 প্রকার। একটা হচ্ছে স্বয়ংভূত বিনিয়োগ ব্যয়, একটা হচ্ছে পরিচিত বিনিয়োগ ব্যয়। স্বয়ংভূত হচ্ছে কি আয়ের পরিবর্তে কোনো ধরনের বিনিয়োগ পরিবর্তন হয় না। দেখো যে বলেছে আয় স্তরের পরিবর্তন হওয়ার সত্ত্বেও যখন বিনিয়োগগুলো হ্রাস বৃদ্ধি ঘটে না, মানে কি হ্রাস বৃদ্ধি ঘটে না মানে কি পরিবর্তন হয় না। পরিবর্তন যখন হয় না তখন হচ্ছে স্বয়ংভূত বিনিয়োগ। বারবারই বলতেছি পরিবর্তন যদি না হয় তাহলেই হবে স্বয়ংভূত বিনিয়োগ। ঠিক আছে। ক মিসবা বলেছে জানি না। জানি না কি অ্যান্সার তো করতে হবে। ওকে পরিচিত বিনিয়োগ। অর্থনীতিতে যেহেতু নেগেটিভ মার্ক নাই 30টা দাগিয়ে দিয়ে আসবা। যেহেতু নেগেটিভ মার্ক নাই সেহেতু 30টাই দাগিয়ে দিয়ে আসবা। ওকে আচ্ছা পরিচিত বিনিয়োগ হচ্ছে অর্থনীতিতে মূল হ্রাস বৃদ্ধি ঘটলে, মানে কি পরিবর্তন হবে। পরিচিতটা হচ্ছে পরিবর্তন হবে আর স্বয়ংভূতটা পরিবর্তন হবে না। আরেকটা কিন্তু বলতে হবে, সেটা কি যদি আয় শূন্য হয়, আয় কি শূন্য হয় তখন কিন্তু বিনিয়োগ ব্যয় বাজার ব্যয় থাকে না। আয় যদি শূন্য হয় তাহলে কিন্তু থাকবে না। ওকে মানে কেন স্বয়ংভূত অলওয়েজ কি বলেছে যে আয়ের পরিবর্তন হলো এর কোনো পরিবর্তন হবে না, বিনিয়োগের কোনো পরিবর্তন হবে না। ওকে আমরা কি ক্লিয়ার? এইটা পড়ে নিবা। ঠিক আছে। এক্ষেত্রে অন্যান্য অবস্থা পরিবর্তিত থাকলে আয় বাড়লে বিনিয়োগ বাড়ে। কি আয় বাড়লে বিনিয়োগ বাড়ে কি সমমুখী সম্পর্ক। পরিচিত আয়ের সাথে কি সমমুখী সম্পর্ক। সমমুখী সম্পর্ক। ওকে ক্লিয়ার। আচ্ছা পরেরটাতে যাই। এই যে সঞ্চয়ের মূল উদ্দেশ্য কি, এটা তো পারার কথা। সঞ্চয়ের মূল উদ্দেশ্য কি এটা পারার কথা সবার। আমরা সঞ্চয় কেন করি? আমরা সঞ্চয়টা কেন করি? আমরা টাকা কেন জমাই? আমরা কেন টাকা জমাই একটু বলো তো। আমরা টাকা কেন জমাই, সঞ্চয়টা কেন করি একটু বলো। সি বলেছ। এই তো মিষ্টি হৃদয় সি, ভেরি গুড। ভবিষ্যৎ ভোগ। আসলে আমরা সঞ্চয় এইটার জন্যই করি, ভবিষ্যতের ভোগ করার জন্যই আমরা সঞ্চয়টা করে থাকি, ভবিষ্যতের চিন্তা করার জন্যই করে থাকি। অনেকে এরকম আছে যে সঞ্চয় করে ভবিষ্যতের জন্য। ধরো আমি যদি এখন টাকাটা জমাই, আমি সামনে কিছু করব, তাহলে আমার কি করতে হবে? টাকাটা জমা দিতে হবে। এই জমানো টাকাটাই হচ্ছে কি সঞ্চয়। গ অন্তরা বলেছে গ, তানজিল ইসলাম বলেছে গ, যারা বিনতে ওয়াফা গ বলেছে, তানজিল ইসলাম গ বলেছে। ঠিক আছে ভেরি গুড। এটা দেখো এটা একদম সবাই পারার কথা। এটার একটা অ্যান্সারটা করো তো সবাই, এটার অ্যান্সারটা করো পারার কথা। দেখো যে বলেছে s ইকুয়াল টু y মাইনাস, s মানে কি সঞ্চয়, y মানে আয়, c মানে কি কস্ট। ঠিক আছে দেখো হ্যাঁ ক্রোস কেনার জন্য টাকা জমাই বলতেছে। আচ্ছা অ্যান্সারই দিব না আর। এই মিনহাজ কি হয়েছে তোমার? অ্যান্সার কি সঠিক অ্যান্সার হয় নাই নাকি? তারপর হচ্ছে রুদ্র বলেছে সি, আয়ুষ বলেছে সি, তাসলিমা যিনি বলেছে খ। খ কি হবে দেখো তো, এটা এটা কি খ হওয়ার কথা? এটা কি খ হওয়ার কথা? এটা কোন ধরনের অপেক্ষক? আমি কিন্তু ফার্স্টেই বলেছি ডি, ভেরি গুড। হ্যাঁ রোমানা বলেছে ডি, ভেরি ভেরি গুড, ভেরি ভেরি গুড। মিনহাজ গ বলেছে। এই তো মিনহাজ তোমার কমেন্ট পড়েছি, তুমি সঠিক অ্যান্সার দিয়েছ। আচ্ছা ঠিক আছে আমরা পরেরটাতে যাই। কোন উপাদানটি অবাধ অর্থনীতির অনুপস্থিত, কোন অর্থনীতি অবাধ অর্থনীতির অনুপস্থিত, সেটা হচ্ছে কি নিট। নিট 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 রপ্তানি। এখানে কি অবাধ অর্থনীতি থাকে না, এটা অনুপস্থিত। নিট মানে কি সলিড, সলিড জিনিস লাগবে, এখানে সলিড লাগবে। আফিসা গ বলেছে। তারপরে যে ডি গ কিভাবে হয়, ও ওটার অ্যান্সার দিচ্ছ, আগেরটার অ্যান্সার বুঝছি। যারা বিনতে ওয়াফা 4 বলেছে, ভেরি ভেরি গুড, ভেরি ভেরি গুড। আচ্ছা তাহলে এই অধ্যায়ের অনেক এমসিকিউ তোমরা কিন্তু এখনো ভালো মতন আয়ত্ত করতে পারতেছো না। অনেকে যেহেতু ভুল করতেছো, অনেকে আবার সঠিক অ্যান্সার দিচ্ছ। তো ভালো করে আয়ত্ত করার জন্য আমাদের কি করতে হবে? এই পিডিএফটা ভালো করে পড়তে হবে। এই তো ভেরি গুড। যা শ্রাবণী এ বলেছে, যারা ওয়াফা এ বলেছে, ভেরি ভেরি গুড, ভেরি গুড।
মুক্তবাজারের অর্থনীতিতে জাতীয় আয়ের পরিমাপের সূত্র কি? এই যে আরেকটা সূত্র আমার এখন মাথার মধ্যে আসতেছে। মুক্ত, এই যে এটা হবে। সূত্রটা ভালো মতন করে মাথায় রাখো। এটা পারবা না, আমি এই জন্য এটা দিছি। অনেকে এটা পারবা না। মিসবা ক বলেছে, আফিজা ক বলেছে, রেজওয়ান ক বলেছে। রেজওয়ান কি ক বলেছে? ভেরি ভেরি গুড। অন্তরা সারা ক বলেছে। খুশবু ক বলেছে। ভেরি গুড, ভেরি ভেরি গুড। বেশি নাই, আর একদম শেষ পর্যায়ে চলে আসছি। দেখো ওয়াই ভেরি গুড। ক মিষ্টি ক, আফিজা আয়রন ক। এই এমসিকিউ গুলো কিন্তু ভালো করে পড়তে হবে। এই যে অবাধ অর্থনীতিতে কয়টি খাত? সবাই পারার কথা এটা, সবাই পারার কথা এটা। বদ্ধ অর্থনীতিতে কয়টি খাত? 2টি খাত। ঠিক আছে, ওকে। সর্বশেষ আজকের যে ভোগ ব্যয়টা একটু আমরা আলোচনা করে দিই। এমসিকিউ কিন্তু শেষ, এমসিকিউ কিন্তু শেষ। তো এই এমসিকিউ তো বুঝতে পারছো কিরকম টাইপের এমসিকিউ হবে। আশা করি ক্লিয়ার তোমরা এমসিকিউ কিভাবে হবে, কোনো সমস্যা আছে কিনা এমসিকিউ নিয়ে। তো আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ওকে। অনেকে এটা ভুল করতেছো, অনেকে এই নবম অধ্যায়তে পড়ার সময় খুবই প্রবলেম হচ্ছে তোমাদের। তোমরা একটু নবম অধ্যায়ের এমসিকিউগুলো ভালো মতন পড়ে যাবা, কি ভালো মতন পড়ে যাবা, ওকে। ম্যামকে কথা দাও যে আমরা ভালো মতন এমসিকিউগুলো পড়ে যাব। এবং হচ্ছে পূর্ণরূপগুলো অনেক ইম্পর্টেন্ট, কি পূর্ণরূপগুলো অনেক ইম্পর্টেন্ট। আচ্ছা ওকে, পূর্ণরূপগুলো অনেক ইম্পর্টেন্ট। আচ্ছা দেখো, ভোগ ব্যয়টা আসলে কি আমরা একটু আগে পড়ছি যে বিনিয়োগ ব্যয়, এটা সেম। ভোগ ব্যয় হচ্ছে স্বয়ংভূত ভোগ ব্যয়। এই ব্যয় কি কোনো পরিবর্তন নির্ভর করে না, এই ব্যয় আয়ের উপর কোনো পরিবর্তন হয় না, এটা হচ্ছে স্বয়ংভূত ভোগ ব্যয়। এটা শূন্য হলেও ভোগ ব্যয় বজায় থাকে। ঠিক আছে, সেম ওই আগের মতনই। দাঁড়াও দাঁড়াও, দাঁড়াও একটু ওয়েট মিনিট, দেখতেছি আমি কি করা যায়। পিডিএফ দেওয়া হয়ে যাচ্ছে, একটু পরেই পিডিএফ তোমাদেরকে সাবমিট করে দিবে। আমি একটু ওয়েট করতেছি, দাঁড়াও। একটু প্রবলেম হচ্ছে, একটু তাড়াতাড়ি আসো। না, এটা ওই স্লাইডটাতে যাও, ওই স্লাইডটাতে কি প্রবলেম হয়েছে? হ্যাঁ তো ঠিক আছে, এটা ইয়াও ক্যামেরা ওই এই তো আমি চলে এসেছি, আমি আবার চলে এসেছি। একটু প্রবলেম হয়েছে, আমি আন্তরিকভাবে দুঃখিত জানাচ্ছি যে একটু সমস্যা হয়েছে আমাদের। আচ্ছা, পেজেই দেওয়া হবে এবং কমেন্ট বক্সেই দেওয়া হবে, প্যারা নাই। আর গুগল ফর্মটা পূরণ করছো না, গুগল ফর্ম পূরণ করলেই হবে। আচ্ছা, আমরা ভোগ ব্যয়টা কি অন্তত বুঝতে পারছি, তাই না? ভোগ ব্যয়টা আসলে কি? ভোগ ব্যয়টা হচ্ছে ভোগ হিসেবে ক্রয় করা, যে ভোগ এসব ক্রয় মানে হচ্ছে ভোগ ব্যয় হচ্ছে 3 প্রকার। একটা হচ্ছে স্বয়ংভূত ভোগ ব্যয়, আর একটা হচ্ছে কি দেখো, আর একটা হচ্ছে পরিচিত ভোগ ব্যয়, আর একটা হচ্ছে কি মোট ভোগ ব্যয়। এই যে মোট ভোগ ব্যয়। তো আমরা এখন দেখো এই চিত্রটা ইম্পর্টেন্ট না, বাট কোনটা পরিচিত কোনটা স্বয়ংভূত, কখন বজায় থাকে কখন বজায় থাকে না, এটা একটু আমাদের জানতে হবে। তো পরিচিত ভোগ ব্যয়, স্বয়ংভূত ভোগ ব্যয় কিন্তু বজায় থাকে, আর পরিচিত ভোগ ব্যয়তে জানা থাকে না। যেমন আয় যদি শূন্য হয়, এই ভোগ ব্যয়ও শূন্য হয়ে যায়। মানে কি, এটা কি সমমুখী একটা সম্পর্ক। পরিচিত ভোগ ব্যয়ের সাথে কি সমমুখী একটা সম্পর্ক। যদি যেমন বিনিয়োগেও কিন্তু পরিচিত ভোগ ব্যয়ের সাথে সমমুখী সম্পর্ক,
ঠিক এটাও যেমন হচ্ছে বিনিয়োগে ব্যয়ের মধ্যে যে পরিচিত যে ভোগ ব্যয়টা সেটা হচ্ছে বাড়লে এটাও বাড়ে, আর এটা শূন্য থাকলে এটাও শূন্য থাকে। বুঝতে পারছো? আচ্ছা, এই ভোগ ব্যয় বাড়লে তবে আয় বাড়ার হারের চেয়ে কম হারে বাড়ে, এই জন্য পরিচিত ভোগ ব্যয় রেখা মূল বিন্দু থেকে উঠে, আর ওটা কি ঊর্ধ্বগামী। ঠিক আছে, ওকে, এই যে মূল বিন্দুর উপর থেকে উঠে। দেখছো চিত্রটা দেখলে ক্লিয়ার হয়ে যাবে। ওকে, আচ্ছা এখন দেখো মোট ভোগ ব্যয় কি, মোট ভোগ ব্যয় হচ্ছে পরিচিত ভোগ ব্যয় রেখা স্বয়ংভূত ভোগ ব্যয় ও পরিচিত ভোগ ব্যয়ের সমষ্টি হলো কি, সমষ্টি হলো সবকিছুর যে সমষ্টি সেটাই হচ্ছে কি মোট ভোগ ব্যয়। কখন নিয়ে একটু টেনশনে আছি আপু, তাহলে একটা কাজ করব, তোমাদের জন্য একটা সাজেশন ক্লাস রাখবো। তোমরা কি সাজেশন ক্লাস থাকতে চাও? সাজেশন ক্লাস রাখি, একটা সাজেশন ক্লাস রাখবো। কে কে একমত যে একটা সাজেশন ক্লাস যদি রাখি আমি, অথবা একটা সাজেশন টাইপের একটা ক্লাস নেই, ওই ক্লাসটা হবে সাজেশন ক্লাস। কালকে ক্লাস কখন? কালকে হচ্ছে ক্লাস মনে হয় 3টায়, আমাদের ক্লাস 3টায়, আমার ক্লাস। ওকে, তাহলে কি একটা সাজেশন ক্লাস রাখবো? তাহলে একটা সাজেশন ক্লাস রাখবো, তাহলে একদিন হচ্ছে সাজেশন ক্লাস হবে। ওকে, আচ্ছা সঞ্চয় শ্রেণী বিভাগটা একটু দেখো। সঞ্চয়ের কি শ্রেণী বিভাগ, এটা হচ্ছে আজকে সর্বশেষ হচ্ছে স্লাইড, আজকের জন্য সর্বশেষ সঞ্চয় শ্রেণী বিভাগ। এখান থেকেও একটা এমসিকিউ আসতে পারে, এখান থেকেও একটু এমসিকিউ আসতে পারে। স্পিড বাড়ানোর অপশন নাই ইউটিউবের মতনের জন্য, ফেসবুকে লাইভ ভালো লাগে। আচ্ছা দেখো যে সঞ্চয় শ্রেণী বিভাগটা কি আসলে দেখো, সঞ্চয় শ্রেণী বিভাগ হচ্ছে ব্যক্তিগত, এটা হচ্ছে এটা ব্যক্তিগত হবে, ব্যক্তিগত সঞ্চয়, আর একটা হচ্ছে ব্যবসাগত সঞ্চয়, আছে সরকারি সঞ্চয়। ব্যক্তিগত যে সঞ্চয় সেটা হচ্ছে ব্যক্তি ব্যয় আয় থেকে ভোগ করে ভোগ ব্যয় বাদ দিলাম, ব্যক্তির নিজস্ব যে একটা আয় তার থেকে ভোগ ব্যয়টা বাদ দিয়ে যেটা থাকে সেটা হচ্ছে ব্যক্তিগত সঞ্চয়। ঠিক আছে, হ্যাঁ আচ্ছা আমি সাজেশন ক্লাস একদিন রাখবো, যাও একদিন সাজেশন ক্লাসটা রাখবো, আমি বলে দিব যে কোন দিন সাজেশনটা ক্লাসটা হবে। ব্যবসায় বাণিজ্য ও কলকারখানা বণ্টিত যে মুনাফা সেটা হচ্ছে ব্যবসাগত সঞ্চয়, ব্যবসায় যে বণ্টিত যে কলকারখানা বাণিজ্য সেটা হচ্ছে ব্যবসাগত সঞ্চয়। তারপর হচ্ছে সরকারি সঞ্চয়, সরকারি রাজস্ব যেগুলো সেটা হচ্ছে ব্যয় বাদ দিলে যেটা হয় সেটা হচ্ছে সরকার জিনিসগুলো যেটা থাকবে সেটা হচ্ছে সরকারি। কিন্তু সরকারি সঞ্চয়ের হচ্ছে 2 ভাগে ভাগ করে, সঞ্চয়কে আবারও 2 ভাগে ভাগ করা হয়েছে, যে প্রাপ্ত ব্যয় সেটা হচ্ছে পরিকল্পিত সঞ্চয়, আর এটা হচ্ছে প্রকৃত সঞ্চয়। তো কনফিউজিং কিন্তু হয়ে যেতে পারো যদি বলা হয় যে প্রাপ্ত বা ব্যপ্ত বৃত্তিতে সঞ্চয়কে কত প্রকার, সঞ্চয়কে আরো 2 ভাগে ভাগ করেছে, তখন বলবা পরিকল্পিত সঞ্চয়, আরেকটা হচ্ছে যে প্রকৃত সঞ্চয়। ঠিক আছে, পরিকল্পিত সঞ্চয় হচ্ছে ব্যক্তির প্রত্যাশিত আয় থেকে প্রত্যাশিত যে বিকল্প তাকে হচ্ছে সেটা হচ্ছে পরিকল্পিত সঞ্চয়, যেটা পরিকল্পনার মাধ্যমে হয়। ওকে, আর প্রকৃত হচ্ছে যেটা হচ্ছে বাস্তবে ব্যক্তির আয় যতটুকু তার থেকে প্রকৃত ভয় বাদ দিলে, মানে বাস্তবে যদি একটা ব্যক্তি ধরো হচ্ছে আমার ইনকাম 20,000 টাকা, আমার ভোগ ব্যয় হচ্ছে 10,000 টাকা, এটা বাদ দিয়ে যদি যে বাকি 5,000 অথবা 10,000 টাকা থাকে সেটা হচ্ছে প্রকৃত সঞ্চয়। ক্লিয়ার? কালকে হচ্ছে অনেক ইম্পর্টেন্ট একটা টপিক, দশম অধ্যায় কালকে নেক্সট ক্লাস দশম অধ্যায়, নেক্সট ক্লাস কি দশম অধ্যায়। আচ্ছা আজকে এতটুকুই শেষ, আজকে এখানেই আমি ক্লোজ করব, আজকে ক্লাস এখানেই আমি শেষ করতে যাচ্ছি। ওকে আচ্ছা ঠিক আছে, ওকে এখন হচ্ছে যে আমাদের কি করা উচিত, এখন আমাদের এই নবম অধ্যায়ের এমসিকিউগুলো ভালো করে সলভ করতে হবে, খুব ঠান্ডা মাথায় সলভ করতে হবে, সূত্রগুলো আলাদা করে একটা নোট করতে হবে, প্লাস হচ্ছে যে কি সূত্রের পাশাপাশি হচ্ছে কয় খাত, বৌদ্ধ অর্থনীতিতে কয় খাত, অবাধ অর্থনীতিতে কয় খাত, এগুলো ইম্পর্টেন্ট। তারপরে হচ্ছে কি আমি দেখো আমি কিন্তু বলতেছি সাজেশন কিন্তু প্রত্যেক ক্লাসেই কিন্তু একটা করে দেওয়া হচ্ছে, ওইখান থেকেও কিন্তু তুমি সাজেশন কালেক্ট করতে পারবা। তাও হচ্ছে 10 কিছুই পারি না আপু, মিষ্টি বলছে 10 অধ্যায়টা ভালো মতন করে পড়িয়ে দিব আমি ইনশাল্লাহ, কালকে কোনো প্রবলেম থাকবে না 10 অধ্যায় থেকে। ঠিক আছে, ওকে আচ্ছা তাহলে আজকে এতটুকুই, আল্লাহ হাফেজ, ভালো থেকো তোমরা সবাই। কিছু বলার আছে, কোনো প্রবলেম নিয়ে কোনো সমস্যা নিয়ে কিছু বলার থাকলে আমাকে বলতে পারো।
যেহেতু লাইভ ক্লাস, এখানে কিন্তু সবাই সরাসরি কমেন্ট করতে পারতাছো, তাই না? আমার সাথে কথা বলতে পারতাছো। তো কোনো প্রবলেম থাকলে আমাকে একটু বলো, কোনো প্রবলেম বা হচ্ছে কোনো সমস্যা যদি থাকে তোমাদের আমাকে একটু বলো, তাহলেই হবে। কোনো প্রবলেম হয়েছে আজকে নবম অধ্যায় পড়তে গিয়ে? কোনো প্রবলেম হয়েছে নবম অধ্যায় পড়তে গিয়ে? আল্লাহ হাফেজ আপু। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, কিন্তু কোনো প্রবলেম হয়েছে আজকের অধ্যায়টা পড়তে গিয়ে? কোনো সমস্যা, কোনো প্রবলেমে হয়েছে কিনা, কোনো প্রবলেমের শিকার হয়েছে কিনা, আমার এই জিনিসটা পাঠটা ভুল হচ্ছে, আমার পড়তে মজা পাইতেছি না, অথবা পড়ার নিয়ে কোনো কিছু সমস্যা থাকলে আমাকে বলতে পারো। অর্থনীতির যত সমস্যা রয়েছে, হ্যাঁ ঠিক আছে, সঞ্চয়, ঠিক আছে, সঞ্চয়। আচ্ছা, অর্থনীতির যত রকমের সমস্যা রয়েছে আমাকে কিন্তু বলতে পারো, আমি সবগুলা সমাধান নিয়েও ক্লাস নিতে পারি, কোনো সমস্যা নাই। ঠিক আছে, যেহেতু আমাদের ফার্স্ট পেপারে 5টা অধ্যায় শেষ, ফার্স্ট পেপারে কি আমার 5টা ক্লাস শেষ, 5টা ক্লাস না, আমার 6টা ক্লাস মানে শেষ, 5টা অধ্যায় কমপ্লিট, 1 2 3 4 এমন অন্তত নবম অধ্যায়। কালকে আমাদের ফার্স্ট পেপার পুরো ক্লোজ, তাহলে হচ্ছে কি আমাদের কালকে ক্লাসটাতে একটু ধামাকা ক্লাস হবে, তাই তো? একটা সাজেশন ক্লাসের কি ব্যবস্থা করব? কালকে করব নাকি পরে করব? আচ্ছা তাহলে আল্লাহ হাফেজ, তোমাদের যেহেতু সমস্যা নাই, সমস্যা দেখতেছি না আমি, তো আল্লাহ হাফেজ, ভালো থাইকো, সুস্থ থাইকো, সুস্থতা ইম্পর্টেন্ট, ফি আমানিল্লাহ।